হত্যা, ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আল ফাশির। দারফুর অঞ্চলের শহরটি জুড়ে অব্যাহত আছে আরএসএফের নারকীয় তাণ্ডব। শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরা। প্যারা মিলিটারি বাহিনী দখল নেয়ার পর এরই মাঝে নতুন করে আল ফাশির শহর ও এর আশপাশের এলাকা ছেড়েছে অন্তত ৬২,০০০ বাসিন্দা। কেবল দারফুর নয়, উত্তর কর্দোফানেও চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রাণ ভিক্ষা চেয়ে করুণ মিনতি, তবুও শেষ রক্ষা হয়নি। এভাবেই গুলি করে হত্যা করা হয় আল ফাশিরের এই বাসিন্দাকে। দারফুরের এই শহরটি জুড়ে চলছে নারকীয় তাণ্ডব। পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের লাশ। আধা সামরিক বাহিনী আরএসএফ আল ফাশির ঘাঁটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ। পশুর মতো হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা। হত্যা, লুটপাট, ধর্ষণ, বাদ নেই কোনো নৃশংসতা। জাতিসংঘ জানিয়েছে অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ। তার উপর বেসামরিক নাগরিকদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন। নিরাপত্তার খোঁজে তাই উত্তর দারফুরের তাওইলা ও অন্যান্য শহরে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে আল ফাশির শহর ও এর আশেপাশের এলাকা ছেড়েছে ৬০,০০০-এর বেশি বাসিন্দা। উত্তর দারফুরের পরিস্থিতি এখনো ভয়াবহ। বেসামরিকদের উপর হামলা চলছেই। আল ফাশিরে মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ এবং নিরাপত্তা খুঁজতে চাওয়া মানুষ তাওইলা ও অন্যান্য শহরের দিকে পালাচ্ছে। নিরাপত্তার অভাবে পথে চলাচলও সীমিত রয়েছে। রাজধানী আলুবেদের উত্তরে অবস্থিত উত্তর কর্দোফানেও উদ্বেগজনক মানবিক পরিস্থিতি। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর হিসাব অনুযায়ী শুধু এই সপ্তাহে অঙ্গরাজ্যটির বারা শহর থেকে স্থানান্তরিত হয়েছে প্রায় ৩৬,০০০ মানুষ। সেখানে ৫ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে ফাঁসিতে ঝোলানোর অভিযোগও উঠেছে প্যারামিলিটারি বাহিনীটির বিরুদ্ধে। উত্তর আফ্রিকার দেশটিতে চালানো নির্বিচার হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দারফুর ও উত্তর কর্দোফানে বেসামরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে তারা। তুলেছে যুদ্ধাপরাধের তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এবার ইসরায়েলি কারাগার ফিলিস্তিনি বন্দীদের উপর চালানো ভয়াবহ নির্যাতনের ভিডিও পোস্ট করলেন ইসরায়েলি মন্ত্রী বেন গাভির নিজেই। অনেকটা উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন তিনি, যাতে দেখা যায় হাত পিছমোড়া করে বেঁধে ফেলে উপর করে ফেলে রাখা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের। এ সময় বন্দীদের সামনে দাঁড়িয়ে তাদের হত্যার কথা বলেন বেন গাভির। শিগগিরই তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিতও দেন তিনি। বলেন, হামাসের বিশেষ শাখা নুকভা এলিট ফোর্সের সদস্য এরা। একসময় মানুষের চোখে তারা ছিল হিরো, কিন্তু ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে আজ তাদের পরিণতি এতটা ভয়াবহ। এর মধ্যে সামাজিক মাধ্যমে তোলপাড় তুলেছে এই ভিডিও। দীর্ঘদিন পর নিজের পছন্দের খাবার বাবার হাতে আস্ত মুরগি দেখে আনন্দে আটখানা ৩ শিশু। কোনোভাবেই থামছে না লাফঝাপ, উল্লাস। এক মুঠো খাবার, পছন্দের ফল হাতে পেয়ে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানাচ্ছে নিষ্পাপ শিশুরা। ফিলিস্তিনি শিশুদের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ সময় ধরে ক্যানজাত খাদ্য, ডাল, এমনকি উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা ফিলিস্তিনিরা শত অনিশ্চয়তার মাঝেও একটু একটু করে ফিরছে স্বাভাবিক জীবনে। ঘরের এক কোণে বসে আপন মনে খেলছিল ছোট্ট 3টি শিশু। আস্ত একটি মুরগি হাতে চুপি চুপি শিশুগুলোর দিকে এগিয়ে যাচ্ছে তাদের বাবা। আচমকা পিছনে ফিরে বাবাকে দেখে শুরু হলো বাঁধ ভাঙা উল্লাসের লাফঝাপ। নিষ্পাপ উচ্ছ্বাসে বাবার হাত থেকে আস্ত মুরগিটি হাতে নেয় এক শিশু। খুশি সামলাতে না পেরে লাফঝাপে ব্যস্ত আরেকজন। কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিচ্ছে আরেক শিশু। দীর্ঘ 1 বছর পর পেট পুরে খেতে পারবে এই ভেবে বাঁধ ভাঙা আনন্দ তাদের। দীর্ঘদিন না পেয়ে আরেক শিশু ভুলেই গেছে পছন্দের ফল আপেলের নাম। 6 মাস পর জুটেছে এক মুঠো ভাত, একটু আঙুর। তাই খাবার আগে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছে শিশুরা। স্পর্শকাতর এই ভিডিওটি নিজেদের সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মাঝে যা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। যুদ্ধ শুরু হবার পর থেকে ক্যানজাত খাবার, ডাল, আটা, তরল খাবার যখন যা ভাগ্যে জুটে তাই খেয়ে কোনো রকমে দিন যাপন করেছে গাজাবাসীরা। জীবন বাঁচাতে খেতে হয়েছে ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া উচ্ছিষ্ট পর্যন্ত।
যুদ্ধবিরতির পরও শর্ত ভেঙে বিপর্যস্ত গাজায় অভিযান চালিয়েছে আইডিএফ। ত্রাণ প্রবেশ করলেও পুরো উপত্যকার জন্য তা ব্যাপক অপর্যাপ্ত। শত অনিশ্চয়তার মাঝেও একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে অসহায় ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক মহড়া এবং মার্কিন বাহিনীর সশস্ত্র উপস্থিতি বৃদ্ধির পরও এই মন্তব্য এলো ট্রাম্পের পক্ষ থেকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে জানানো হয়, তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে ১৫টি নৌযান। ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এখানে দেখার বিষয় হলো তারা আমাকে এবং আমার দেশকে সম্মান করছে কিনা। এবার মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে মস্কো ওয়াশিংটন বিরোধের মধ্যে এই ঘোষণা এলো ট্রাম্পের তরফ থেকে। হুঁশিয়ারি জানিয়ে রাশিয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারলে যুক্তরাষ্ট্র পরীক্ষা চালাবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পারমাণবিক তৎপরতাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনার পারদ চড়া আন্তর্জাতিক রাজনীতিতে। মস্কোর পারমাণবিক তৎপরতাকে রীতিমতো উস্কানি আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয় ওয়াশিংটন। ৩৩ বছর পর পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত মাটির নিচে পারমাণবিক অস্ত্রের। ইউক্রেনের সামি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আহত হয়েছে শিশুসহ অন্তত ১১ জন। রাতভর অঞ্চলটির বেশ কিছু আবাসিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। আগুন লেগে যায় একটি ট্রেন ডিপোতে। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, কমপক্ষে ১৪৫টি ড্রোন আর একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এই হামলা চালায় রাশিয়া। এছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা, কারখানা, অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে পুতিন বাহিনী। অপরদিকে রাশিয়ার ৬০টি সেনা অবস্থানে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ধ্বংস করা হয়েছে বেশ কিছু সাজোয়া যান আর আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে অসাধারণ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং এর সাথে চুক্তি দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই চুক্তি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বড় উপকার বয়ে আনবে বলেও দাবি করেন ট্রাম্প। শি এর সাথে আলোচনার ঠিক পরই চীনের সাথে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অন্যদিকে কানাডার সাথে যুক্তরাষ্ট্র পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এক সপ্তাহ আগে অন্টারিও প্রদেশে সম্প্রচারিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আলোচনাটি বাতিল করেছিলেন তিনি। চীনের সাথে চুক্তিটা দারুণ এবং দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। প্রেসিডেন্ট শির সঙ্গে আমার দারুণ বোঝাপড়া হয়েছে, এটি অসাধারণ ব্যাপার। তবে কানাডার সাথে আবারও বাণিজ্য আলোচনা শুরুর পরিকল্পনা নেই। যদিও আমার সাথে তাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক খুবই ভালো, আমি তাকে বেশ পছন্দ করি, কিন্তু তারা যা করেছে সেটা ভুল ছিল। এই ব্যাপারে অবশ্য তিনি খুব ভদ্র আচরণ করেছেন এবং তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের পর তীব্র সহিংসতা ছড়ায় দেশ জুড়ে। প্রায় ৯৮% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। অভিযোগ ওঠে ভোট কারচুপির। বিক্ষোভ দমাতে শুরু হয় ধরপাকড়, হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে ৫ শতাধিক মানুষের। নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত তানজানিয়ার বন্দরনগরী দারুস-সালাম। গেল দুদিন ধরেই তরুণ বিক্ষোভকারীদের সাথে চলছে এই সংঘর্ষ। বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাল পূর্ব আফ্রিকার এই দেশ। তবে নির্বাচনের ফলাফলের পর চরমে পৌঁছায় উত্তেজনা। ক্ষমতায় টিকে থাকতে ভোট কারচুপি করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, এমন অভিযোগ তুলে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেয় তরুণেরা। তাদের দমাতে মারমুখী হয়ে ওঠে প্রশাসন, শুরু হয় ধরপাকড়। অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টদের গুলি করে হত্যা করা হচ্ছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সংঘর্ষে প্রাণহানি ৫০০ ছাড়িয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।
বুধবার প্রায় 98% ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট সামিয়া। 3,20,00,000 ভোটের প্রায় সবই গিয়েছে তার ঝুলিতে। বিরোধী নেতারা বলছেন ভোট কারচুপির পাশাপাশি প্রধান দুই বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেননি তিনি। জনসমর্থন নেই এমন 16টি ছোট দল নির্বাচনে অংশ নেয়, আর এতেই এমন অবিশ্বাস্য জয় পেয়েছেন তিনি। ক্ষমতাসীন দল নির্বাচন নিরপেক্ষ হওয়ার দাবি করছে, কিন্তু অধিকাংশ তানজানিয়ান এটি মেনে নিতে রাজি নন। তাদের কাছে এটি একটি সাজানো নাটক। এখন সরকারের বিরোধিতাকারীদের কেউই নিরাপদ নন। 2021 সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সামিয়া সুলুহু হাসান। সেই থেকে তার বিরুদ্ধে বিরোধী নেতাদের গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হারিকেন মেলিসার তাণ্ডবে জ্যামাইকা ও হাইতিতে প্রাণহানির শিকার হয়েছে অর্ধশত মানুষ। ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী এই হারিকেনে হাইতিতে প্রাণ হারিয়েছে অন্তত 31 জন। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পেতি গোয়াব এলাকা। দেশটির 120টিরও বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় 15,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হাইতির আগে জ্যামাইকায় আঘাত হানে হারিকেনটি। এতে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রশাসন।